যত ভালো জিনিসই হোক বাংলাদেশে আসলে গু হয়ে যাবে। শুনেছেন এই উক্তি? যত ভালো জিনিসই হোক বাংলাদেশে আসলে গু হয়ে যাবে। এটার উদাহরণ দিই আপনাদের। মাল্টি লেভেল মার্কেটিং, MLM নাম শুনেছেন আপনারা? প্রতারিত হয়েছেন এই জায়গায় কেউ? কেউ হবেন না, এবং এই জায়গা দিয়ে কেউ প্রতারণা করবেনও না। এই মাল্টি লেভেল বা MLM মার্কেটিংটা ছিল ইউরোপ প্রফিটি উদ্যোক্তা কর্তৃক আয়োজিত আজকের এই উদ্যোক্তা সেমিনারের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ক্ষুদ্র মাঝারি এবং বড় উদ্যোক্তা বৃন্দ, এই আজকের দিনে যে উদ্যোক্তা বা উদ্যোক্তাদেরকে নিয়ে একটা সেমিনার বা কথা বলা, এই ব্যাপারটা আসলে পৃথিবীর যুগ যুগ ধরে যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো লাইনের মানুষ একসাথে বসে আলাপ আলোচনা করে নতুন কিছু তৈরি করা, নতুন স্বপ্নের উন্মেষ ঘটানো, এটা একটা চিরাচরিত নিয়ম। সেই দিক থেকে বরং বলা চলে বাংলাদেশে সবচেয়ে কম যেটা হয় সেটা হলো উদ্যোক্তাদের একসাথে মিশে, একসাথে বসে কথাবার্তা বলে নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো পথ এবং পন্থা বাস্তবায়নের যে চিন্তা বা সিস্টেম, এটা আমাদের এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। এর পিছনে লম্বা অনেক ঐতিহাসিক কারণ এবং ইতিহাস রয়েছে। আমার আজকে আসলে ওই ঐতিহাসিক প্রেক্ষাপট বা ইতিহাস বলার সময়ও না, এবং আজকের এই সেমিনারের উদ্দেশ্য এটা নয়। আমি শুরুতেই এই বিষয়ে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিই, যা অনেকেই প্রশ্ন করে যে উদ্যোক্তা সেমিনারে সাইফ সিরাজ কেন? সাইফ সিরাজের যদি স্পেশালিটি থাকে তাহলে তিনি শিক্ষক, তিনি লেখক, কিন্তু উদ্যোক্তা সেমিনারে তিনি কেন? এই প্রশ্ন বা প্রসঙ্গ থাকতে পারে, অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে। তো ওই প্রশ্ন এবং প্রসঙ্গের উত্তরটা আমি যদি দেই যে একটা সময়ে এই উদ্যোক্তা ব্যবসা বাণিজ্য রিলেটেড দীর্ঘ সময়ে আমি এই জায়গাটাতে দিয়েছি, এবং আর যেই কমই উদ্যোক্তা থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকের এই উদ্যোক্তার রেভলিউশন, সেটার শুরুর দিকে ফাউন্ডারদের মধ্যে থেকে আমি একজন ছিলাম। এবং আমি 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, এই 6 জেলায় চশমার ফ্রেমের ব্যবসা করতাম, যেটাকে ফ্লাইং বিজনেস বলে। সপ্তাহে 2 দিন মার্কেট করতাম চশমার ফ্রেম নিয়ে। এরপরে পাঞ্জেরি পাবলিকেশনসের নাম আপনারা শুনেছেন। পাঞ্জেরির নতুন প্রকাশনা, নতুন কোনো বই যখন আসে তখন স্ট্র্যাটেজিক প্ল্যানার ছিলাম আমি প্রায় ওদের 2 বছর, যে এই পণ্যটাকে কিভাবে মার্কেটিং করা হবে। 2 বছর পর্যন্ত স্ট্র্যাটেজিক প্ল্যানার হিসেবে তাদের সাথে কাজ করেছি। এরপর ময়মনসিংহে 2টা কোচিংয়ের উদ্যোক্তা হিসেবে 2টা কোচিং প্রতিষ্ঠিত করার পেছনে আমি ছিলাম। তো এই জন্য উদ্যোক্তা বা উদ্যোগের জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা আমি অনাহত কেউ না, এর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। এই সব আসলে কোনো কথা না। কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে আমাদের যেই সব ভাইরা দ্বীন, ঈমান, আমল, আখলাক এই সব ঠিক রেখে সমাজ, রাষ্ট্র, দেশ এবং অর্থনীতিকে সহযোগিতা করতে চায়, তাদের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, সেই থেকে ব্যবসা বাণিজ্য রিলেটেড, উদ্যোক্তা রিলেটেড যে কোনো কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই, কথা বলতে চাই। এবং আমি মনে করি যে আমরা যারা এই সময়ে মার্কেটিয়ার আছি, তাদের কাছাকাছি পর্যায়ের একজন মার্কেট বিশ্লেষক বা মার্কেট অ্যানালাইসিস হিসেবে আমি মার্কেটের নানান খোঁজখবর, আড়ালের পেছনের খোঁজখবর রাখার চেষ্টা করি। সেই দিক থেকে আপনাদের সামনে আমি আজকে অল্প কিছু বিষয়ের কথা বলব। কিছু কথা মোটিভেশনাল,
কিছু কথা ডিমোটিভেশনাল, কিছু কথা আনন্দের, কিছু কথা বেদনার, কিছু কথা ভালো লাগবে, কিছু কথা তিক্ত লাগবে। দিন শেষে যে উপসংহারে আসবো সেটা হলো যে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। উপসংহারটা কি? সবাই যেন ভালো থাকতে পারে। তাহলে শুরু করছি দুঃখজনক এক অভিজ্ঞতা দিয়ে। আপনারা অনেকেই জানেন ভার্চুয়ালি একজন রাইটিস্ট, ডানপন্থী অ্যাক্টিভিস্ট আছে ফাহাম আব্দুল সালাম ভাই। অনেকেই নাম জানেন, ছিলেন ফাহাম আব্দুল সালাম ভাই। তার একটা বিখ্যাত উক্তি আছে, যত ভালো জিনিসই হোক বাংলাদেশে আসলে গু হয়ে যাবে। শুনেছেন এই উক্তি? যত ভালো জিনিসই হোক বাংলাদেশে আসলে গু হয়ে যাবে। এটার উদাহরণ দিই আপনাদের। মাল্টি লেভেল মার্কেটিং, MLM নাম শুনেছেন আপনারা? প্রতারিত হয়েছেন এই জায়গায় কেউ হবেন না, এবং এই জায়গা দিয়ে কেউ প্রতারণা করবেনও না। এই মাল্টি লেভেল বা MLM মার্কেটিংটা ছিল ইউরোপ বা উন্নত কান্ট্রিতে, মালয়েশিয়াতে গ্রাহক পয়েন্ট নামক একটা বিজনেস। গ্রাহক পয়েন্ট বা এটাকে বায়ার পয়েন্ট নামে এটাকে বলা হতো। সাপোজ ধরেন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আপনি রেগুলার কেনাকাটা করেন, এই কেনাকাটার জন্য আপনাকে আমি আপনার নামের বিপরীতে কিছু পয়েন্ট আমার এখানে যুক্ত করি। এই পয়েন্টগুলো 100, 200, 300 মানে জিরো ফিগারে পৌঁছার পরে, ট্রিপল ডিজিট এবং জিরো ফিগার পৌঁছার পরে এটা ভাঙানো যায়। এবং এই কাজটাতে আপনি যখন কোনো কাস্টমারকে তার সাথে পরিচয় করা দেবেন, নতুন কাস্টমার, সেই কাস্টমারের নামে আপনার নামে আরো 5টা পয়েন্ট যুক্ত হবে। এটা ছিল ইউরোপীয় বিজনেস মডেল। এটা বাংলাদেশে এসে হয়ে গেল মাল্টি লেভেল মার্কেটিং। কি হলো? সাইকেল, ডান হাত বাম হাত। কি হয়েছিল? ডান হাত বাম হাত, রাইট সাইকেল লেফট সাইকেল। মানে কি? বায়ে কালার, যেটা মানে একবারে পৃথিবীর মধ্যে আপনার শ্রম শুষে নেবে কিন্তু বিনিময় দেবে না। কিভাবে শ্রম শুষে নেবে? সাপোজ ধরেন আপনি একটা মাল্টি লেভেল মার্কেটিং এ গিয়েছেন, আপনার ডান সার্কেল বড় হতে 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 সারা বাংলাদেশ জুড়ে গেছে, আপনার লেফট সার্কেলে কেউ নাই, একটা পয়সা আপনি পাবেন। ইসলামী শরীয়তে এটা জায়েজ হবে? মানুষের শ্রম নেওয়া হবে কিন্তু বিনিময় দেওয়া হবে না, এটা কি জায়েজ হবে? এই মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশে আসলো, আপনারা অনেকেই এটাকে জানেন হলো 1998-99 থেকে, কিন্তু এর আবির্ভাব হয়েছে 1991 সালে। কত সালে? 1991 সালে রাজশাহী থেকে এক ভদ্রলোক আপনাকে 10টা ফর্ম দিয়া, ডাক বিভাগের মাধ্যমে 10টা ফর্ম কিনলে 200 টাকা দিয়া আপনাকে একটা ঘড়ি দিত, কেসিও ঘড়ি, যখন ঘড়িটার দাম 250 টাকা। এই প্রত্যেকটা ফর্ম আপনি আবার বিক্রি করার পরে আপনার হাতে 300 টাকা। তাহলে আপনি 200 টাকাতে ফর্ম কিনছেন, 250 টাকার ঘড়ি পেয়েছেন, আর ফর্ম বিক্রি করে পেয়েছেন কত? 300। এই 10টা ফর্ম যে নিবে, এই ফর্ম পূরণ করে সে যখন পাঠাবে, আবার তার কাছে 10টা ফর্ম আর একটা ঘড়ি আসবে। সরি, ঘড়ি আসবে না, ঘড়ি পরে দিবে। ফর্ম বিক্রি করে তার কাছে পাঠানোর পর একটা কেসিও ঘড়ি দিবে। এইটা ছিল মাল্টি লেভেল মার্কেটিং এর আতুরঘর আমার জানা মতো। অন্যদিকে অন্য অন্য অঞ্চলে অন্যভাবে হতে পারে, আমি যতদূর জানি, আমি এটা একবার আমার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং অনলাইনে আমি খোঁজাখুঁজি করে যা পেয়েছি, এটা ছিল মাল্টি লেভেল মার্কেটিং এর বাংলাদেশে আতুরঘর। কিন্তু বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্য দিয়ে নিউ ওয়ে, ডেস্টিনি, তিয়াংশি আরো যারা এসেছে, তারা আমাদের তারুণ্যকে বিভ্রান্ত করেছে, তাদের সম্পদ গ্রাস করেছে, সর্বশান্ত করেছে, পথে বসিয়েছে, এবং একটা ফটকা বিজনেস মডিউল আমাদের সোসাইটিতে দিয়ে আমাদের তারুণ্যের মধ্যে এক ধরনের ঠকবাজির চিন্তা ঢুকিয়ে দিয়েছে। তার মানে ব্যবসা বাণিজ্যে আপনি যখন যাবেন, মাথায় সব সময় একটা জিনিস মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে আমি অনুরোধ করব, সেটা হচ্ছে
সহজ প্রাপ্তির যতগুলো রাস্তা পাবেন, মনে করবেন প্রত্যেকটা রাস্তা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। সহজ প্রাপ্তির যত রাস্তা, এভরি ওয়ে ইজ আ ট্র্যাপ। যত রাস্তায় সহজে অনেক পয়সা কামানো যায়, এটা হয় হারাম না হয় ফাঁদ। হয় হারাম না হয় ফাঁদ। টাকা পয়সা উপার্জন করা আর এলেম উপার্জন করা এটার কোনো সহজ রাস্তা নেই। টাকা পয়সা উপার্জন করার সবচেয়ে সহজ রাস্তা হলো জুয়া খেলে অনেক টাকা একসাথে জিতে পারে। কি ভালো রাস্তা না মন্দ রাস্তা? টাকা পয়সার অনেক টাকা পয়সা উপার্জন করার সহজ পন্থা হচ্ছে রাস্তায় আটকিয়ে ব্যাংকের গাড়ি ডাকাতি করে রেখে দেওয়া। ভালো রাস্তা না মন্দ রাস্তা? টাকা পয়সার জন্য আপনার অনেক সহজ হচ্ছে ড্রাগ বিক্রি করা। ভালো রাস্তা না মন্দ রাস্তা? মন্দ রাস্তা। তাহলে মনে রাখবেন, টাকা পয়সা উপার্জনের যত সহজ রাস্তা আছে সবগুলো ফাঁদ। সবগুলো কি ফাঁদ। হয় পরকালে আপনাকে ধ্বংস করবে, না হয় দুনিয়াতে আপনাকে বিপদে ফেলে দেবে। এই জন্য কখনোই সহজ প্রাপ্তিতে যাবেন না, এক নম্বর। দ্বিতীয় কথা, বিজনেস মডিউলে কখনোই লাভ দেখবেন না। উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে যখন উদ্যোগ শুরু করবে তখন সে রিস্ক দেখবে। কি দেখবে? রিস্ক, নেগেটিভিটি দেখবে। এট দ্য ডে সে কি কি বিপদে পড়বে এগুলো দেখবে। ধরেন আপনি চিন্তা করছেন আপনার বিজনেস, আপনি আগামী বছর ঔষধের একটা বিজনেস দেবেন। কিসের বিজনেস? ঔষধের বিজনেস। ঔষধের বিজনেস দেওয়ার আগে আপনি হিসাব করবেন যে একটা কোম্পানি আমাকে ঔষধ বিক্রি করলে 18% লাভ দেয়। কত পার্সেন্ট? 18। তাহলে 18 টাকা আপনাকে শতকরা লাভ দেয়। আর আপনি বাজারে দেন 7%, তাহলে সে 18 দেয়, আপনি 7 দিয়ে দিলেন, তাহলে রইল কত? 11। আপনি চিন্তা করলেন 11% আপনার লাভ। তাহলে আপনি সকালবেলা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ব্যবসা করলেন। ব্যবসা করার পর হিসাব করে দেখলেন যে আপনি 50,000 টাকা বিক্রি করলেন। কত হাজার? 50,000। আপনি হিসাব করলেন 11% যদি আমার লাভ হয়ে থাকে 50,000, তাহলে 5,500 টাকা আমার লাভ হয়েছে। আপনি চিন্তা করলেন ঠিক আছে 3,000 টাকা খরচ করে দেবেন। আপনি এই হিসাবটা করতেছেন, তাহলে দৈনিক আমি কি করতে পারবো? 3,000 টাকা খরচ করতে পারবো, আর 2,500 টাকা কি করতে পারবো? সেভিং করতে পারবো। এই হিসাব। কিন্তু না, আপনার হিসাব এটা হবে না। আপনার হিসাবটা হবে কি, যে সকাল থেকে নিয়ে আমার দোকানে কতজন মানুষ আসবে, কতজনকে চা খাওয়াতে হবে, দোকানের ভাড়া কত, এই দিনে বিদ্যুৎ বিল কত, আমার দোকানের মধ্যে যে কর্মচারী থাকবে তার বেতন কত, আমি যে বাড়ি থেকে যাব আমার যাওয়ার রিক্সা ভাড়া কত, আসার রিক্সা ভাড়া কত, দুপুরের লাঞ্চ কস্ট কত, আমি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিলাম, আমার মেধার বাজারে এই শ্রম দিলে সারাদিনে আমার কত রোজ আসতো। আমি কথাটা বুঝাইতে পারছি? সারাদিনে আমার রোজ কত আসতো, এই সব হিসাব নিকেশ করে তারপরে আপনি এট দ্য ডেতে কি করবেন? লাভ লসের হিসাব মেলাবেন। কেন? কারণ ভাই আপনার তো এখন শরীরে শক্তি আছে, যৌবন আছে, পরিশ্রম করতেছে। আপনার পরিশ্রমের মূল্য আপনার প্রতিষ্ঠান থেকে আপনি নিচ্ছেন না। দ্যাটস মিন আপনি যখন স্পয়েল হয়ে যাবেন, এক্সপায়ার হয়ে যাবেন, আপনি যখন ঘরে চলে যাবেন, এই বিজনেস যখন চলবে না, তখন আপনার লাইফ ডাউন। আমরা যারা ব্যবসা উদ্যোক্তা, ব্যবসা করি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার শ্রমের মূল্য আমি এখানে ইনক্লুড করি না। এই জন্য আমাদের উদ্যোগ, আমাদের ব্যবসা সফল হয়। আমি যে শ্রম দিচ্ছি সারাদিন, এটার মূল্য কোথায়? তাহলে প্রথমে কি করা? বিজনেসের নেগেটিভ থটগুলো আগে জাস্টিফাই করা, আমার বাকগুলো ফিক্স করা, নেগেটিভিটি কি করা? ফিক্স করা, সমস্যাগুলো সমাধান করা, তারপরে বিজনেসে যাওয়া। বিজনেসের একদম প্রিলিমিনারি লেভেলের একটা বিষয় হচ্ছে যে কোনো ব্যবসার প্রথম 2 বছর ওই ব্যবসা থেকে আপনার নেল কাটার কেনার টাকাও নেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম 2 বছর কোনো বিজনেসের পুঁজি থেকে, লাভ থেকে একটা নেল কাটার কেনার টাকাও এখান থেকে আউট করা যাবে না সফল ব্যবসায়ী হওয়ার জন্য। আপনি যদি মনে করেন যে আমি 20 লাখ টাকার ব্যবসা আমার সংসারের জন্য যদি বাজারেই করতে না পারি, তাহলে এই ব্যবসা করেন, আপনার ব্যবসায় আসা উচিত হয়। আপনি
আপনি ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ, এটা হাদিসে এসেছে, এটা পরম সত্য, চরম সত্য, অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যবসাটা আপনাকে এই সময় এসে করতে হলে আপনার বিজনেসকে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন। আপনার ব্যবসাকে আপনার সংসার চালানোর হাতিয়ার বানাতে পারবেন না প্রথম 2 বছর। দ্বিতীয় আরেকটা বিষয়, এই বিজনেসের জায়গায় আপনার পুঁজি কত। সাপোজ ধরেন 500 টাকা আপনার পুঁজি। কত পুঁজি? 500। এখন ব্যবসা শুরু করেছেন, আপনি কি আসলে 500 টাকা দিয়েই ব্যবসা শুরু করে ফেলবেন? বিজনেসের হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে কি বলা হয়? রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে বলা হয় আপনার কন্টিনিউ ক্যাপিটাল, স্টক ক্যাপিটাল এবং স্টক সেকেন্ড স্টক ক্যাপিটাল। আপনার বিজনেসের পুঁজি হবে মূলত 3টা। বিজনেসের পুঁজি কয়টা? 3টা। একটা পুঁজি ইনভেস্টেড হবে, আরেকটা পুঁজি ব্যাংকে থাকবে, আরেকটা পুঁজি ব্যাংকে অথবা আপনি যে কোনো মুহূর্তে চাইতে পারেন এরকম জায়গায় থাকবে আপনার বিজনেসে। তার মানে আপনার 500 টাকার পুঁজিতে আপনি শুরুতে ইনভেস্ট করতে পারবেন 300, 100 ব্যাংকে থাকবে, আর 100 এমন জায়গায় থাকবে যেটা আপনি যখন চাইবেন তখন এটাকে কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। এটা কেন? যে প্রথম 1 বছর ব্যবসা করার পরে আপনি যে 300 টাকা ইনভেস্ট করলেন অথবা আপনার বাড়ির যে মূলধনের 60% ইনভেস্ট করলে 1 বছর পরে আপনি হিসেব করবেন যে এই 60% ইনভেস্টের মধ্যে আপনার দোকানে কতটুকু আছে, মাঠে কতটুকু আছে, আর মানে কতটুকুর হিসাব আপনার কাছে নাই। ধরেন 30,000 টাকার ব্যবসা আপনার, আপনি 30,000 টাকার মুদির দোকান 1 বছর ব্যবসা করেছেন। ব্যবসা করার পরে দোকানে হিসাব করে দেখলেন 25,000 টাকার মাল আছে। মাল কত আছে? 25,000 টাকা। মাঠে বাকি আছে 1 লাখ। মাঠে বাকি আছে কত? 1 লাখ। তাহলে এবার আপনাকে চিন্তা করতে হবে যে আমি 1 লাখ টাকা কিভাবে তুলতে পারি। স্বাভাবিকভাবে আমাদের গ্রাম অঞ্চলের সিস্টেম কি? হালখাতা করা। আপনি হালখাতা করবেন, টাকা উঠে আসবে। যেটা উঠে আসবে, এই টাকাটা উঠে আসার পর আপনি যদি দেখেন যে যেই 30,000 টাকা ইনভেস্ট করেছিলেন ওইটাতে আপনার কি বলা হয় 50%, আপনার যে মূলধন, আপনার মূলধন কত? 1 লাখ। ইনভেস্ট করছেন কত? 60,000। সরি, 30,000 না, আমি 60% ইনভেস্টের কথা বলছিলাম। আর 20%, 20 দুইটা কি করা? জমা রাখা। যাই হোক, পার্সেন্ট আর ওই বলার মধ্যে ধরেন আপনি 60,000 টাকার ইনভেস্টিং যে বিজনেসটা করলেন এইটাতে 50,000 টাকা 1 বছর পরে আপনার লাভ হয়েছে, বা হালখাতা থেকে ওই যে 1 লাখ বাকি জন্য উঠে এসেছে। তার মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট এইখানে আর আনার দরকার নাই। কিন্তু আপনি দেখলেন 1 বছর পরে ব্যবসা করার পরে আপনার 60,000 টাকার মধ্যে 50,000 টাকা দোকানে আছে বা 40,000 টাকা দোকানে আছে, বাকি আছে মোটামুটি 20,000, উঠে আসবে 10,000। লস কত? 10,000। এবার আপনি কি করেন? রিস্ক ম্যানেজমেন্ট থেকে ওই যে 20% রাখছিলেন এই 20% ইনভেস্ট করে নিলেন। আরো 1 বছর চলে গেল, আরো কি চলে গেল? 1 বছর চলে গেল। এই 1 বছর চলে যাওয়ার পরে আপনি আবার হিসাব করেন আপনার মূলধন কত? 70,000। মূলধন কত? 70,000। এইবার আপনি দেখবেন পরের বছর ব্যবসা আপনি শিখেও গিয়েছেন, বাকি টাকা কিভাবে তুলতে হয় সেটাও শিখে গিয়েছেন, মাজনের কাছ থেকে প্রয়োজনে বাকি কিভাবে আনতে হয় এটাও শিখে গেছেন। আপনি হিসাব নিকেশ করে দেখলেন যে আপনি লাভে আছেন, আপনার ওই যে আরো 20% ছিল সেটা ইনভেস্ট করার কি নাই? দরকার নাই। কিন্তু আপনি দেখছেন যে আপনি লসে আছেন, তাহলে আবার ওইটাকে কি করেন? এখানে ইনভেস্ট করেন। ইনশাআল্লাহ 3 বছর পরে হয় ব্যবসা শিখে যাবেন, না হয় চিরতরে হারিয়ে যাবেন। হয় ব্যবসা শিখে যাবেন, না হয় চিরতরে হারিয়ে যাবেন। তো সাধারণত যারা এই প্ল্যান করে বিজনেস করে এদের হারিয়ে যাওয়ার রেশিও হচ্ছে শতকরা 0.09%। হারিয়ে যাওয়ার মাত্রা কত? এই ধরনের প্ল্যান করে যারা ব্যবসা করে তাদের হারিয়ে যাওয়ার রেশিও কত? 0.09। মানে কি হারিয়ে যায় না বলা চলে, হাজারে হয়তো একজন হারিয়ে যায়। এই জন্য আমাদের ব্যবসা আমরা অনেক সময় টিকে থাকতে পারি না, প্ল্যানের অভাবে। কিসের অভাবে?
এই যে আমাদের কোর্সগুলো, যেমন ওই যে কাঞ্চন ভাইয়ের বই, কত 1,20,000 টাকা দাম না? আপনাকে শিখাবে কি রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, তারপরে ডেটা কালেকশন, ডেটা ইউটিলাইজিং, এগুলো তো শিখাবে আপনাকে। আপনি একটু বুদ্ধিমান হলে এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। আপনি গুগলিং করলে, ইউটিউব করলে, এবং যারা বাজারে ব্যবসা করে এই ব্যবসায়ীদের সাথে 8-10 দিন বসে থাকলে কুচকাঞ্চনের পুরো বই আপনার মুখস্থ হয়ে যায়। কিন্তু আমরা এটা করি না। আমরা কি মনে করি? আমাদের মধ্যে একটা ফ্যান্টাসি আছে। আমাদের মধ্যে কি আছে? একটা ফ্যান্টাসি আছে। আমরা আলেম যারা ব্যবসা করতে চাই, আমাদের মধ্যে একটা ফ্যান্টাসি আছে। কিরকম ফ্যান্টাসি? একটা গল্প বললে আপনারা বুঝবেন। এক কুলি একটা তেলের ড্রাম বা তেলের পাতিল, যেমন জ্বালা জ্বালা, তাকে দিয়েছে, সে নিয়ে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে সে ভাবতেছে যে এই জ্বালাটা পৌঁছে দিলে সে 5 পয়সা পাবে। কত পাবে? 5 পয়সা। সে চিন্তা করছে 5 পয়সাতে 5টা ডিম পাওয়া যায়। কয়টা ডিম? 5টা ডিম। সে কল্পনা করতেছে আর যাচ্ছে, 5টা ডিম পাবে, তারপরে এগুলি 5টা মুরগি হবে, এই 5টা মুরগি আরো ডিম দিবে, এগুলো সে বাজারে বিক্রি করবে, তারপর 2টা খাসি কিনবে, 2টা খাসি কিনবে, 2টা গরু কিনবে, 2টা গরুর থেকে তার আরো বাছুর হবে, একদিন একটা গরুর ফার্ম হবে, তার অনেক টাকা হবে, সে একটা বিয়ে করবে, বিয়ে করার পরে তার স্ত্রী হবে, স্ত্রীর ঘর থেকে একটা বাচ্চা হবে, ওই বাচ্চাটা তাকে এসে বলবে যে আব্বু আম্মু তোমাকে ডাকতেছে। সে বলবে না, আমি এখন খাবো না। যেই মাথা বাড়িয়ে দিছে, পুরো তেলের জ্বালা মাটিতে পড়ে পুরো তেল হয়ে গিয়ে ছেঁড়াবেড়া হয়ে গেছে। তা আমাদের আলেম উদ্যোক্তাদের মধ্যে এই ধরনের ফ্যান্টাসি আছে। তারা খুব দ্রুত, আপনি যতই তাকে রিস্ক ফ্যাক্টর বোঝান, রিস্ক ম্যানেজমেন্ট বোঝান, যতই আপনাকে বোঝান যে এই তোমার মেজাজের সাথে এই বিজনেস যাবে না, ততই সে শুধু ফ্যান্টাসি দেখাবে যে না আমি তো এটা দেখতেছি, আমি এটা দেখতেছি, অমুকে এইভাবে করে ফেলেছে, তমুকে সেইভাবে করেছে, তমুকে সেইভাবে করে ফেলেছে। ভাই না, এটা না। আপনি ব্যবসা নির্ধারণ করবেন আপনার ফিতরাত অনুযায়ী। ব্যবসা নির্ধারিত হবে কি অনুযায়ী? ফিতরাত। এবং ব্যবসা কি ব্যবসা নির্ধারণ করবে? আমাদের এই মুহূর্তের যত বিজনেস আছে আপনাদেরকে বলে দিলাম, সর্বোচ্চ 2 থেকে 3 বছর বা 5 বছর কোনো বিজনেস মডেল বাংলাদেশে টিকবে না। সরিষার তেল, মধু, হানি নাটস, হ্যাঁ, কালো জিরা, এর কোনো বিজনেস মডেল বাংলাদেশে টিকবে না আগামী 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 5 বছর। সব বিজনেস মডেল একদম মারা পড়ে যাবে। কারণ আপনাদেরকে একটা বলে রাখি, আমি একটা জিনিস মনে রাখবেন, যারা বলেন একদম খাঁটি মধু বলে মধু বিক্রি করছেন, নিজের চাক ভাঙ্গার পরে চাকের মোয়ালকে গাছে উঠিয়ে নিচে বসে তাকে দাঁড়িয়ে থাকার পরেও সে প্রতি কেজিতে আধা কেজি শিরা মিশাইতে পারে, আপনি কোনোদিন ধরতে পারবেন না। আর আপনি বলতেছেন সুন্দরপুর থেকে মধু এনে আপনি খাঁটি মধু, যে ভাই এটা কিভাবে করে? না, আমি যার কাছ থেকে কিনেছি সে কসম করে বলেছে। ব্যবসা বাণিজ্যের জগতে কসমের 2 পয়সা মূল্য নেই।